গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ২৩। রাতের আজ ফ্লাইট। সে রুমে নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে রেডি হয়ে বেরোল। তখন আধার এসে বলল, আরেকবার ভেবে দেখ, দেশ ছেড়ে না গেলে হতো না? রাত তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে জানতে চাইল, এখানে থেকে কি করব? বিয়ে করে সংসার করু। রাত ফিচেল হেসে বলল, আমার মতো বাজে ছেলেকে কেউই বিয়ে করবে না গিয়ে। তোর অতীত যেমনই হোক না কেন, বর্তমানে তুই নিজেকে পরিবর্তন করেছিস কে? কয়লা হাজার ধুলেও ময়লা যায় না ভাইয়া। আর আমার এই নষ্টা জীবনে কাউকে জড়াতে চাই না। আমি একাই বাকি পথটুকু পার করে দিব গো। আধার কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, তুই কাউকে ভালোবাসিস? রাতের মতো ছেলেরা কখনো কাউকে ভালোবাসে না ব্রো। এদের অনুভূতি বলতে কিচ্ছু নেই গি। ঠিক আছে, তোর যা ইচ্ছে হয় কর, আমি কিছু বলবো না। একথা বলে আধার সেখান থেকে চলে যায়। রাত দীর্ঘশ্বাস ছেড়ে লাগেজ নিয়ে মায়ের রুমে এসে বিদায় নিয়ে নিচে চলে যায়। তারপর দাদাজান ও ভাইভাবির থেকেও বিদায় নেয়। অতঃপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। অফিসে থাকাকালীন কোনোভাবে ঈশিতা খবর পেয়েছে আজ রাত দেশ ছেড়ে চলে যাচ্ছে। এটা শোনার পরই মেয়েটা সবকিছু ফেলে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে এয়ারপোর্টে। রাতের ফ্লাইটের টাইম ছিল সকাল 10টায়, আর ঈশিতা গিয়ে পৌঁছায় 10:30 নাগাদ। ফলস্বরূপ ছেলেটার দেখা মেলে না, আর না তো তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। চোরের মতো এইভাবে পালিয়ে না গেলেও পারতে রাত। একটিবারের জন্য আমার না বলা কথাগুলো তো শুনতে পারতে। আমি একটু সময় চেয়েছিলাম নিজের অনুভূতিগুলো বোঝার জন্য, কিন্তু তুমি কি করলে এটা? আমাকে মাঝপথে রেখে চলে গেলে। নিজের অনুভূতি বুঝে উঠতে না উঠতেই তুমি দেশ ছাড়া হলে। এখন আমি কাকে নিজের মনের কথাগুলো বলবো? হু, তুমি বড্ড বেইমান রাত। সাথে নিষ্ঠুরও। আমার জীবনে হুট করে এসে হৃদয় চুরি করলে, আর এখন সেই তুমি হুট করেই পাখির মতো উড়াল দিলে। এমনটা তো হওয়ার কথা ছিল না রাত। তাহলে তুমি কেন এমন করলে? শেষবারের মতো একটু দেখা করতে আমার সাথে। তাহলেই তো বলতে পারতাম আমি তোমাকে। এয়ারপোর্টের সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে ভাঙা ভাঙা গলায় কথাগুলো বলে ঈশিতা। মেয়েটার রক্তিম চোখজোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, হালকা বাতাসে উড়ছে পরনের ওড়না ও খোলা এলোমেলো চুলগুলো। ঈশিতা চোখের পানি মুছে পিছনে ফিরে নীল আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, না চাইতেও বাজে তুমি তাকে ভালোবেসেছি রাত। কিন্তু তুমি জানতে পারলে না, এই পৃথিবীর বুকে তোমাকে মন থেকে ভালোবাসারও কেউ একজন রয়েছে। আর হয়তো কখনো জানতেও পারবে না তোমার চাশমিশ তোমাকে কতটা চেয়েছিল। একটু থেমে পুনরায় আওড়াল, এখানে শুধু তোমার দোষ নেই, আমারও রয়েছে। তোমার থেকে দূরত্ব না বাড়িয়ে যদি সঠিক সময়ে মনে কথাগুলো বলে দিতাম, তাহলে এখন এই মুহূর্তটা দেখতে হতো না। কিন্তু কি করব বলো? আমিও ওই মানুষদের কাতারে পড়ি যারা সময় থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারে না। আজ তোমাকে হারিয়ে বুঝলাম আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ রাত, তোমার ইস্যু তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু আফসোস, তুমি সেটা জানলে না। ঈশিতা চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। ঘাড় ঘুরিয়ে আবারও এয়ারপোর্টের ভারী কাচের দরজার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তারপর নিজেকে সামলিয়ে একটা রিকশা ডেকে উঠে পড়ল। আজ আর অফিসে যাবে না, সোজা বাড়িতে যাবে। তার যে মন ভালো নেই। অজানা ব্যথায় হৃদয়টা হাসফাস করছে। সে চেয়েও নিজের অশান্ত মনকে শান্ত করতে পারছে না। বারবার মানুষটার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে দুচোখের পাতায়। পালিয়ে না গেলেও পারতে রাতকে। ব্যর্থ হৃদয়ের মেয়েটার বুক চিরে শুধু বেরিয়ে এল দীর্ঘশ্বাস। এবং প্রিয় মানুষটিকে মনের কথাগুলো না বলার এক আকাশসম কষ্ট ও আফসোস রয়ে গেল। শহরের বিশাল এক অডিটোরিয়ামে মিন্ময়ের ইভেন্ট রাখা হয়েছে। সেখানে হাজারো ভক্ত উপস্থিত। তাদের মাঝে ছায়া মায়াও রয়েছে। আলো অসুস্থ শরীর নিয়ে আসতে পারেনি। মিন্ময় স্টেজে ভক্তদের উদ্দেশ্যে একটা রোমান্টিক গান গেয়ে সকলের মনোরঞ্জন করে অটোগ্রাফ দিতে বসেছে। মিডিয়ার লোকজন ভিডিও ছবি তুলছে। আর পুলিশ, গার্ডেরা পাহারা ও ভক্তদের লাইন সামলাতে ব্যস্ত। সকলের শেষে ছায়া ও মায়া যায় অটোগ্রাফ নিতে। মিন্ময় হেসে ছায়ার মাথায় একটা সাদা পাথরের ক্রাউন পরিয়ে দিয়ে বলল, তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে গি। ছায়া মুচকি হেসে মিন্ময়ের সাথে ছবি তুলে নিল। সময়ের সাথে সাথে অনুষ্ঠান শেষ হয়ে যায়। এবং রাতও বেশ হয়। ছায়া ও মায়া দুজনে বাইরে দাঁড়িয়ে আছে। মূলত আজ ছায়া মিন্ময়কে কিছু বলবে তাই অপেক্ষা করছে সে।
রাজ? এত বছর পর খুব চেনা মেয়েলি কণ্ঠস্বর শুনে মিন্ময় এক মুহূর্তের জন্য থমকে যায়। সে চট করে ডান পাশে ফিরে দেখে তার না পাওয়া প্রেয়সী দাঁড়িয়ে। পাশে একটা বাচ্চা মেয়েও রয়েছে। মিন্ময় কল কেটে দিয়ে ফোনটা পকেটে গুজে অস্ফুট স্বরে বলল, তো তিশা? তিশা মেয়ের হাত ধরে এগিয়ে এসে বলল, এখনও মনে রেখেছ আমায়? মিন্ময় নজর সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কেন এসেছেন এখানে? তোমাকে একটু দেখতে গি। দেখা শেষ? এখন আসতে পারেন, আমার জন্য কেউ অপেক্ষা করছে গি। কে? তোমার গার্লফ্রেন্ড? ধরে নিন তাই তিশা হেসে বলে ওঠে, মিথ্যে বলে লাভ নেই রাজ, আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো আপনি আমার জীবনের সেই অভিশাপ যাকে ভালোবাসা নয় শুধু ঘৃণা করা যায়। বাই দ্য ওয়ে, আপনার বোরলক্স হাসব্যান্ড কই? নেই। আমাদের ডিভোর্স হয়েছে মিন্ময় তাচ্ছিল্যের সুরে বলল, যার জন্য আপনি আমাকে ছেড়েছিলেন, এখন সেই ব্যক্তিই অন্য কারোর জন্য আপনাকে ছেড়েছে। ব্যাপারটা মন্দ নয়। তিশা কথার প্রসঙ্গ পাল্টানোর জন্য নিজের মেয়েকে দেখিয়ে বলল, ও আমার মেয়ে রায়া। তোমার গান খুব পছন্দ করে কি? রায়া নামটা শুনে মিন্ময়ের বুকটা ধক করে উঠল। কারণ সে তাদের সন্তানের নাম হিসেবে এই নামটা পছন্দ করেছিল একসময়। রাজের মেয়ে রায়া। কিন্তু ভাগ্যের উত্থানে সবকিছু পাল্টে গিয়েছে। একসময় যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, আজ সে অন্য কারোর সন্তানের মা। তার কি কষ্ট হচ্ছে? উমং হচ্ছে তো। খুব কষ্ট হচ্ছে। তবে সেটা মুখে প্রকাশ করল না। মিন্ময় বাচ্চা মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে আদর করে দিয়ে বলল, অনেক বড় হও। কিন্তু কখনো নিজের মায়ের মতো হবে না গি। বাচ্চা মেয়েটা মিষ্টি হেসে বলল, উহু, আমি মাম্মার মতো নই, পাপার মতো হয়েছি গি। মিন্ময় আর কথা বাড়াল না। সে মেয়েটাকে অটোগ্রাফ আর অনেকগুলো চকলেট দিয়ে চলে আসতে চাইলে তিশা বাধা দিল। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না রাজ? মিন্ময় রায়কে একটু দূরে বসিয়ে রেখে তিশার সামনে স্টান হয়ে দাঁড়িয়ে বলল, সুযোগ? কিসের সুযোগ? যদি বলি তোমার জীবনে আবারও ফিরতে চাই আমি, তাহলে? অতীতে আমিও আপনার পা ধরে একটা সুযোগ চেয়েছিলাম, কিন্তু আপনি দেননি। তাহলে এখন কেন আমি আপনাকে সুযোগ দিব? অতীতের জন্য সরি, আমি খুব সরি রাজ। সে সময় বয়সটাই এমন ছিল যে আমি টাকার পিছনে অন্ধ হয়ে গেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি, টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। অতীতে নিজের ভুলের জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে হারিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমি আর সেই একই ভুল করতে চাই না। বিকজ আই লাভ ইউ রাজ। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে ও আমার সন্তানকে মেনে নাও। এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমাদের কেউ নেই গি। মিন্ময় আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে আওড়াল, তুমি আমার কাছে এসে আবারও ধোঁকা দিবে না, এটার কি গ্যারান্টি? এবার যদি এমন করি তাহলে সোজা গুলি করে দিও প্রত্যুত্তরে মিন্ময় কোনো জবাব দেয় না। তার শূন্য চোখের দৃষ্টি অদূরে চেয়ারে বসে থেকে চকলেট খাওয়া বাচ্চা মেয়েটার উপর। আজ যদি তাদের মধ্যে সব ঠিক থাকত, তাহলে এই মেয়েটা হতো তার। তার রক্ত, তার অংশ। যে শুধু তাকেই পাপা বলে ডাকত। আচ্ছা, একটা সম্পর্কের মধ্যে কি শুধু রক্তের টান থাকাটা জরুরি? রক্তের চেয়েও আত্মার টান অনেক বেশি। সে যদি সবকিছু ভুলে গিয়ে এই বাচ্চা মেয়েটাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়, তাহলে কি খুব বড় অন্যায় হয়ে যাবে? এই মেয়েটার তো কোনো দোষ নেই, তাহলে কেন পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? সে যদি চায় তাহলে অবশ্যই মেয়েটাকে সুন্দর জীবন দান করতে পারবে, যেখানে মা বাবা দুজনেরই ভালোবাসা, আদর পাবে। এসব ভেবে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল মিন্ময়। রায়ের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, আমাকে কিছুদিন সময় দাও। আমি পরে তোমাকে জানাব তিশার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ছুটে এসে প্রথম ভালোবাসাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আমি জানতাম তুমি আজও আমাকে ততটাই চাও যতটা অতীতে চাইতে। আর আমি এখন অতীতের চেয়েও বেশি তোমাকে চাই, জানগু। মিন্ময় অনুভূতিহীনভাবে আকাশের দিকে চেয়ে রইল। আসলেই কি সে এখনও চায় এই মেয়েটাকে? জবাব পাওয়ার আগেই কিছু একটা পড়ে যাওয়ার মৃদু শব্দে চট করে ঘাড় ঘুরিয়ে বাম দিকে তাকায়। ছায়া অপলক নয়নে চেয়ে আছে। তার পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে এক গুচ্ছ লাল গোলাপ। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। কিন্তু অবাধ্য অশ্রু বেহায়ের মতো গাল দুটো ভিজিয়ে দিচ্ছে। তার রক্তিম চোখ জোড়ায় বলে দিচ্ছে, এখানে এতক্ষণ যা যা হয়েছে সবটাই শুনেছে।
আর এটাও বুঝে গেছে এখন যেই রমণী তার একতরফা ভালোবাসার মানুষটির বুকের মাঝে রয়েছে সে গায়ক সাহেবের প্রথম ভালোবাসা। হতে পারে শেষ ভালোবাসাও। বুকভরা কষ্টের মাঝেও ছায়া হাসল। সে চেয়েছিল আজ মনের কথাগুলো বলে দিবে, কিন্তু এখন তো পরিস্থিতিই আলাদা। তার আপু ঠিক বলেছিল, সবার ভালোবাসায় পূর্ণতা পায় না। যেখানে ভালোবাসা ছিল একতরফা সেখানে তো আশাই করা যায় না। সে কখনোই তার গায়ক সাহেবকে পাবে না, কারণ উনি বহুকাল আগে থেকেই অন্য কারোর ব্যক্তিগত পুরুষ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল ছায়ার। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে মায়ের হাত ধরে সেখান থেকে চলে গেল। এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে মনে মনে ধরা গলায় আওড়াল, এক জীবনে আপনাকে না পাওয়ার আফসোস থেকেই যাবে গায়ক সাহেব। অর্ধাঙ্গিনীর মুখ থেকে অপ্রত্যাশিত কিছু বাক্য শোনা মাত্রই আধারের পুরো দুনিয়া থমকে যায়। সে ফ্যালফ্যাল করে মেয়েটার উদরের মাঝে তাকিয়ে রয়, তারপর আস্তে ধীরে জামা সরিয়ে কোমল পেট ছুঁয়ে দিল এবং বলল, আমার সন্তান, এখানে আমার অংশ রয়েছে। এখন থেকে আমাকেও কেউ পাপা বলে ডাকবে? আলো মুচকি হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখন থেকে আমার মতো আরেকজনও আপনাকে জ্বালাবে এবং সারাক্ষণ পাপা পাপা বলে পিছু ছুটবে। একটু থেমে পুনরায় বলল, আপনি খুশি হয়েছেন? প্রত্যুত্তরে আধার মাথা নুইয়ে অর্ধাঙ্গিনীর নগ্ন পেটের মাঝে মুখ ডুবিয়ে অজস্র ভেজা চুমুতে ভরিয়ে দিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা দিয়েছ আমাকে। আমি হয়তো কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সবচেয়ে বড় ভুল করেছি। এই সুখটা আরও আগে পাওয়ার দরকার ছিল। আলো নিঃশব্দে হাসল। আধার আবারও ফিসফিসিয়ে বলল, আমি আজ অনেক খুশি জান, অনেক, যেটা তোমাকে মুখে বলে বোঝাতে পারব না। আলো স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আপনার সুখেই আমার সুখ। দীর্ঘ এক সুন্দর রাত পেরিয়ে নতুন সকালের আগমন ঘটে। রহমান পরিবারের সবাই ভীষণ খুশি। এত বছর পর পরিবারে ছোট নতুন সদস্য আসতে চলেছে, এটা ভাবতেই মনের মাঝে প্রশান্তির সুখ বয়ে যাচ্ছে। সকল দুঃখের মাঝে এক টুকরো সুখের দেখা আবারও মিলেছে। সকাল থেকেই দুই যা মিলে আলোর পছন্দমতো রান্না করতে শুরু করেছে। মতিউর রহমান ও মাহবুব রহমান গিয়েছেন বাজারে, ওখান থেকে মিষ্টি এনে মসজিদে ও পাড়া প্রতিবেশীদের দিয়েছে। ছায়া মায়া একটু পরপরই আপুর কাছে গিয়ে ঘুরঘুর করছে, কিন্তু দুলাভাই থাকার কারণে বেশি যেতে পারছে না। মানুষটাও বুকে ছাড়া নড়ছে না। সবার আনন্দ দেখে আলো অনেক খুশি হয়েছে এবং বোনদের কান দেখে খিলখিল করে হেসেছে। আর মা চাচির হাতের মজার রান্না খেয়ে বমি করে ভাসিয়েছে। তবে এত কিছুর মধ্যেও সে সুখ অনুভব করছে। মাতৃত্বের প্রথম অনুভূতি বুঝি এমনই হয়। বাপের বাড়িতে কিছুদিন থেকে নিজের সংসারে ফিরে এসেছে আলো। তার মা হওয়ার কথা শুনে সোবহান খান খুশিতে কেঁদে দিয়েছেন। তিনি একসময় আশা ছেড়ে দিয়েছিলেন, এ জীবনে আর নাতির সন্তানের মুখ দেখতে পারবে না। কিন্তু উপরওয়ালার উনার ইচ্ছেটা পূরণ করেছেন। খবরটা পাওয়া মাত্রই নামাজ পড়ে সৃষ্টিকর্তার নিকট লাখো শুকরিয়া আদায় করেন এবং বলেন তার নাতির সংসার যেন সুখে শান্তিতে ভরে ওঠে। আলো ভয়ে ভয়ে তার শাশুড়ি মাকেও খুশির খবরটা দেয়। এক মুহূর্তের জন্য ভেবেছিল, এই বুঝি জিজ্ঞেস করেন, এটা কার সন্তান? কিন্তু তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে তাহমিনা খান এই প্রথম মেয়েটাকে দোয়া দেন, কারণ তিনি একটু হলেও এ বাড়ির বংশধরকে পেয়ে খুশি হয়েছেন। হয়তো নিজের এক পা হারিয়ে বিছানায় পড়ে নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষের অহংকার সারা জীবন থাকে না, একদিন না একদিন অহংকারের পতন ঘটবেই, সেটা হোক আগে কিংবা পরে। পরন্তু দুপুর বেলায় শাড়ি পরে সেজেগুজে একটা ক্যাফেতে এসেছে ছায়া, মূলত ওর হবু বরের সাথে দেখা করতে এবং কথা বলতে। হুট করে কই থেকে মতিউর রহমান একটা সম্বোধন ধরে এনেছেন। সে শুরুতে এসবের আশেপাশেও ছিল না এবং সাফসাফ জানিয়ে দিয়েছে সে এখন বিয়ে করবে না। কিন্তু তার মা জননী আজ ধরে বেঁধে নিজ হাতে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলের সাথে দেখা করতে। মায়াকেও নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা আবার নাচতে নাচতে বান্ধবীর বাড়িতে গেছে। সে বিরক্তিতে চোখমুখ কুঁচকে ক্যাফের সামনে এসে দাঁড়ায়। বাড়িতে দেখা করার বদলে লাট সাহেব বাইরে দেখা করার প্রস্তাব রেখেছেন। এক দৃষ্টে ভালোই হয়েছে। সে সোজাসাপটা না করে দিবে। দরকার হলে নিজেকে পাগল প্রমাণ করে হলেও সে আজ বিয়েটা ভাঙবে। নয়তো সেও আলোর বোন ছায়া নয়। আরে কে বাল, চোখে দেখেন না? ছায়া এক হাতে নিজের কপাল চেপে ধরে খেকিয়ে উঠল। এমনিতেই সকাল থেকে মনমেজাজ ভালো নেই, তারপর একজন এসে তার সুন্দর কপালটা ফাটিয়ে দিল।
হুডি মাস্ক পরিহিত যুবকটি কাচের ভারী দরজাটা বন্ধ করে বলল, আলোর ছায়া যে। তা আপনি এখানে কি করছেন? অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত কণ্ঠস্বর শুনে ছায়া চমকে উঠল। তড়িৎগতিতে মাথা তুলে সামনে দাঁড়ানো যুবকের দিকে তাকায় ভালো করে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? মিম্ময়ের গরম লেগেছে অনেক। তাই সে ভেতরের দিকে ইশারা করে বলল, কোথাও একটা বসে কথা বলি। অন্য সময় হলে মেয়েটা নাচতে নাচতে চলে যেত, কিন্তু আজ কেন জানি মানুষটার কাছাকাছি যেতে ইচ্ছে করল না। কারণ এই লোকটা এখন অন্য কারোর ব্যক্তিগত পুরুষ। আর সে এমন মেয়ে নয় যে অন্যের ভালোবাসা জেনেও নজর দিবে। তাই সে নিজের আবেগকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আপনি গিয়ে বসুন। আমি একজনের জন্য ওয়েট করছি গু। মিম্ময় কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কার জন্য? ছায়া আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আমার হবু স্বামীর জন্য গু। ওয়াও! আপনি অপেক্ষা করছেন আপনার হবু বরের জন্য, আর আমি গরমে মরছি আমার হবু বুয়ের জন্য। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস গে। ছায়া মলিন হেসে বলল, আপনাকেও নতুন জীবনের অনেক শুভেচ্ছা গু। মিম্ময় আর দাঁড়ায় না। দরজা ঠেলে ভেতরে চলে যায়। গরমে তার জানটা যাচ্ছে। ওইদিকে ওই মেয়েটারও আসার খবর নেই। এমন লেক লতিফাকে সে কিছুতেই বিয়ে করবে না। আজ আসুক শুধু। তারপর সময়ের মূল বুঝিয়ে দিবে। অন্যদিকে ছায়া পায়চারি করছে আর অচেনা লোকটাকে ইচ্ছেমতো গালিগালাজ করছে। তার ভুল হয়ে গেছে নিজের ফোনটা ফেলে এসে। লোকটার একটা ছবিও দেখেনি। আলেয়া রহমান বারবার দেখাতে চেয়েছিলেন, কিন্তু সে রাগে দুঃখে মুখটাও দেখেনি। যাকে সে চায় না তাকে দেখে কি করবে? এইদিকে গরমে ঘেমে যাচ্ছে। সে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারল না, বাধ্য হয়ে ক্যাফের ভেতরে প্রবেশ করে মিন্ময়ের সামনে টেবিলে বসল। কই ওই কচ্ছপের ছাও? ওই কচ্ছপের জন্য ৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছি, তবুও দেখা নেই। দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি কিন্তু চলে যাব। মিন্ময় দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে। ফোনের অপর প্রান্ত থেকে মীরা কি বল বোঝা গেল না। তবে মিন্ময় ভ্রু চুলকিয়ে বিড়বিড় করল, তাড়াতাড়ি ছবি পাঠা, নয়তো ওই মেয়ের মুখের নকশা পাল্টে দিব। একটা কচ্ছপ কোথাকার! বলেই খট করে লাইন কেটে দিল। ছায়া কফি খেতে খেতে সবটাই শুনল। হঠাৎই সে জিজ্ঞেস করল, আপনি তো আপনার প্রেমিকাকে চেনেন, তাহলে ছবি চাচ্ছেন কেন? মিন্ময় মুখের মাস্ক ঠিক করে বলল, আমার কোনো প্রেমিকা নেই। আই অ্যাম সিঙ্গেল। তবে ১ সপ্তাহ পর বিবাহিত হয়ে যাব। মিথ্যে কেন বলছেন? ওই দিন আমি মায়া সব দেখেছি এবং শুনেছি। মিন্ময় কিছু বলতে যাবে তখনই ওই দিনের কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এত ঝামেলার মধ্যে সে ওটা ভুলেই গেছিল। তাই সে কপাল কুঁচকে জানতে চাইল, তুমি ওই দিন কেঁদেছিল কেন? ছায়া এক পলক তাকিয়ে বলল, চোখে বিষাক্ত পোকা পড়েছিল তাই। প্রত্যুত্তরে মিন্ময় কিছু বলার আগেই ফোনে নোটিফিকেশন এল। সে লক খুলে সোজা হোয়াটসঅ্যাপে ঢুকল। মীরা ছবি পাঠিয়েছে। তাও ২০টার মতো। অথচ সে একটা চেয়েছিল। এতগুলো ছবি কেন দিয়েছে বুঝতে পারল না। তবে রাগে দাঁত কিরমির করল। শুধু শুধু তার গ্যালারি ভরে গেল ওই কচ্ছপের ছবি দিয়ে। মিন্ময় একরাশ বিরক্তিতে মীরার আইডিতে ঢুকে ছবিগুলো দেখতেই থমকে গেল। সে অবিশ্বাস চোখে প্রতিটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তারপর থমথমে মুখের সামনে বসা শাড়ি পরিহিত রমণীর দিকে তাকাল। মেয়ে পছন্দ হয়নি? উপস, সরি, মেয়ে নয়, আপনার হবু কচ্ছপকে পছন্দ হয়নি? ছায়ার কথা শুনে মিন্ময় কোনো জবাব দিল না। সে মাস্কের আড়ালে ঠোঁট কামড়ে কিছু একটা হিসাব মেলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি তোমার হবু বরকে দেখেছ? ওই পাগলকে দেখলে এখানে একা বসে থাকতাম? মিন্ময় আনমনে বিড়বিড় করল, পাগল আমি? আরে আপনাকে বলি নাই তো। আমি ওই সেকেন্ড কচ্ছপকে বললাম। যাই হোক, আমাকে একটা সাহায্য করবেন? কি সাহায্য? ওই লোকটা যখন আসবে তখন আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিব, আপনি শুধু একটু নাটক করবেন। আসলে আমি এই বিয়েটা ভাঙতে চাই। কেন? বিয়ে করলে কি সমস্যা? এখন বিয়ে করতে চাই না গে। বাট আমি চাই। মিন্ময়ের কথা শুনে ছায়া কফির মগে চুমুক দিতে দিতে বলল, তো করুন না, কে আপনাকে বাধা দিয়েছে গু? তুমি? ছায়ার কপাল কুঁচকে গেল। সে আবার কি করল? মিন্ময় তপ্ত শ্বাস ফেলে উঠে এসে সোজা ছায়ার পাশের চেয়ারে বসল।
হঠাৎ করে মানুষটাকে নিজের এত কাছে দেখে ছায়া ভরকে গেল। সে কিছু বলতে যাবে তার আগেই মিন্ময় নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আমার ফিউচার ওয়াইফ। ছায়ার ভেতরে কষ্ট হলেও সে বাইরে নিজেকে শক্ত রাখল, যেন কিছু হয়নি তার। অথচ ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। সে জোরে শ্বাস নিয়ে ফোনের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে চোখ দুটো বড়বড় হয়ে গেল। সে ভুল দেখছে ভেবে কয়েকবার চোখের পল্লব ঝাপটিয়ে ফোনটা কেড়ে নিল। তারপর এক এক করে নিজের ছবি দেখতে লাগল। তার মানে সে আজ যার সাথে দেখা করতে এসেছিল সেই ব্যক্তি স্বয়ং মিন্ময় আহমেদ। অবিশ্বাস্য। আমি কখনো ভাবতে পারিনি ওই কচ্ছপটা তুমি হবে গু। আমিও। ছায়া আনমনে বলে মিন্ময় কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা আছে? আপনার তো গার্লফ্রেন্ড আছে গি। ওটা আমার অতীত ছিল। অতঃপর মিন্ময় সবকিছু খুলে বলে দেয় ছায়াকে। কারণ সে চায় না কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হোক। সবটা শুনে ছায়া বলল, বুঝলাম। কিন্তু আপনি তো মন থেকে বিয়ে করছেন না। নিশ্চয়ই জেদের বসে করতে চাচ্ছেন, রাইট? নিজের এলোমেলো জীবনটা আবারও নতুন করে শুরু করতে চাচ্ছি। শুধু এতগুলো বছর তো একাই পার করলাম, এখন না হয় বাকি জীবনটা তোমার সাথে পার করব। আমি কেন? আমার পরিবার চেয়েছে তোমাকে। আর আর মিন্ময় মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি না হয় নিজের প্রথম ভালোবাসা পাইনি, তবে আমি চাই তুমি তোমার প্রথম ভালোবাসা পাও। মানুষটার কথা শুনে ছায়া চমকে উঠল। মিন্ময় আনমনে হেসে ধীর কণ্ঠে বলল, আই নো ছায়া, তুমি আমাকে ভালোবাসো। ছায়া চোখের পানি আড়াল করার জন্য মুখ ঘুরিয়ে নিল। কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারছে না। বিয়ে করবে আমায় ছায়া? আমি কথা দিচ্ছি তোমাকে কখনো নিরাশ করব না। পৃথিবীর পারফেক্ট স্বামী হতে না পারলেও তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। তুমি হয়তো আমার প্রথম ভালোবাসা নও, কিন্তু তুমিই হবে আমার শেষ ভালোবাসা এবং আমার একমাত্র অর্ধাঙ্গিনী। তোমার গায়ক সাহেবের একটু সময় প্রয়োজন হলেও সে সারা জীবন শুধু তোমারই থেকে যাবে। আমাকে কি দ্বিতীয়বার ভালোবাসার সুযোগ দিবে? এবার অন্য মেয়েকে নয়, বরং নিজের বুকে ভালোবাসতে চাই। তুমি কি আমার নতুন জীবনের সাথী হবে? সারা জীবনের জন্য মিন্ময়ের ছায়া হয়ে পাশে থাকবে? অজানা কারণে ছায়ার হাত পা কাঁপছে। সে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। মিন্ময় চাতক পাখির ন্যায় মেয়েটার জবাবের আশায় বসে আছে। ছায়া আড়ালে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, বাড়িতে যাব, ড্রপ করে দিন ঘু। মিন্ময় কিছু না বলে উঠে দাঁড়ায়। তারপর বাইরে এসে গাড়ির ডোর খুলে দিল। ছায়া চুপচাপ ভেতরে বসল। মিন্ময় ড্রাইভিং সিটে বসে পাশে ঝুঁকে এসে মেয়েটার সিট বেল্ট বেঁধে দিল। তারপর গাড়ি স্টার্ট করে রওনা দিল। কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছাতেই ছায়া নেমে পড়ল। এত সময়ের মধ্যে তারা কেউই কারোর সাথে কথা বলেনি। মিন্ময় মেয়েটাকে চলে যেতে দেখে বলে উঠল, আমি এখনো উত্তর পেলাম না গিয়ে। ছায়া পিছনে ফিরে ধীর কণ্ঠে বলল, আপনার জীবনে খুব শীঘ্রই কচ্ছপ আসতে চলেছে। তার জন্য নিজেকে রেডি রাখুন গু। মিন্ময় ঠোঁট কামড়ে হেসে সিটে শরীরটা এলিয়ে দিয়ে আওড়ায়। পাগলকে সারা জীবন সামলে রাখার জন্য তুমিও নিজেকে প্রস্তুত রেখো গু। ছায়া মনে মনে হাসলেও বাহিরে ভাব নিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে পাবনায় রেখো আসব গু। পাবনাতে নয়, আপনার হৃদয়ের মাঝে থাকতে চাই। আমার হৃদয়ে আপনি বহু বছর আগে থেকেই রয়েছেন গায়ক সাহেব। এখন শুধু আপনার মনে একটু ঠাঁই পেলেই হবে গি। আজ এই মুহূর্ত থেকে আমার পুরো জীবনে তোমাকে ঠাঁই দিলাম। মিন্ময়ের অস্তিত্ব জুড়ে শুধু তুমিই থাকবে গু। ছায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অবশেষে সে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে। এর থেকে সুখের কী বা আছে? এক জীবনে প্রিয় মানুষটাকে পেলেই তার যথেষ্ট। আর ভালোবাসা না পাওয়ার আফসোস রইল না, বরং তার এতদিনের একতরফা ভালোবাসা পূর্ণতা পাওয়ার পথে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।